আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর জার্নাল চ্যাপ্টার নিয়ে। জার্নালের আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিব, 2 নম্বর ক্লাস। যারা আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসগুলো দেখছো তাদের অবশ্যই উপকারে আসবে, এতটুকু আমরা আশা রাখি। তো দেখো, আজকে আমাদের 2 নম্বর ক্লাস। এর আগে আমরা আরো 2টা ক্লাস নিয়েছি, একটা হলো বেসিক ক্লাস আর একটা হলো ম্যাথ সমাধানেরই ক্লাস। আজকে আমরা 2 নম্বর ক্লাসটা শুরু করব, খুব বেশি দেরি করব না। তোমরা ক্লাসে একটু দ্রুত জয়েন হবে। দেখো, ক্লাসগুলো শেয়ার দিয়ে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখো তো সবকিছু ঠিকঠাক, সুতরাং আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো এখানে আমরা জাবেদা শিখেছিলাম, আর জাবেদা নির্ণয়ের জন্য আমরা তোমাদেরকে 2টা সূত্র শিখিয়েছিলাম। সেই সূত্রগুলো তোমাদের মনে আছে কিনা দেখো, সূত্রটা আমরা আবারও একটু লিখে রাখবো, তারপর আমরা ম্যাথ সমাধানে যাব, ঠিক আছে? তো আমাদের সূত্রটা ছিল এরকম যে, আমরা প্রথম সূত্র বলছিলাম যে সকল প্রকার অ্যাসেটস, সকল প্রকার এক্সপেন্স এবং ড্রয়িং, এইগুলো যদি ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে আমরা করব ডেবিট, এবং এই 3টা হিসাব যদি ব্যবসা প্রতিষ্ঠানে হ্রাস পায় তাহলে আমরা সেগুলোকে ক্রেডিট করব। আর 2 নম্বর সূত্র আমরা বলছি যে সকল প্রকার লায়াবিলিটিস, রেভিনিউ, ক্যাপিটাল, এইগুলা যদি ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, বৃদ্ধি পায়, তাহলে আমরা ক্রেডিট করব। এবং এই 3টা হিসাব যদি ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়, হ্রাস পায়, হ্রাস পেলে আমরা ডেবিট করব। ওকে, তো এই হলো 2টা ফর্মুলা। আর আমরা বলছি এই 2টা সূত্র দিয়ে জাবেদা খুব সহজেই সমাধান করা যায়। বলছি শুধু জাবেদা না, অ্যাকাউন্টিং এর যে কোনো টপিকস এর কারণ ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? কারণটা ব্যাখ্যা করা যায়, কেন হচ্ছে এটা, কেন এটা যোগ হচ্ছে, কেন বিয়োগ হচ্ছে, সবকিছুর অ্যান্সার আমরা এই সূত্রের মাধ্যমে নিয়ে আসতে পারি। যাই হোক, তো দেখো যে আসলে কোনো কিছু অ্যাকাউন্টিং এমনি এমনি ঘটে না, সবকিছুরই কারণ আছে, প্রত্যেকটা লেনদেনেরই এক একটা কারণ আছে। সেই কারণগুলাই মূলত আমরা এই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো দেখো, এখানে আমাদের আজকে টাইপ 3 এর লেকচার 2 প্রশ্নটা কি বলছে, আমরা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে বুঝবো। বলা হচ্ছে শালডাহ ইকো রিসোর্ট began its operation on November 1, 2016. The following selected event and transaction occurred during November. তো নভেম্বর মাসের 1 তারিখে শালদা ইকো রিসোর্ট একটা ব্যবসা শুরু করছে আর কি, মানে রিসোর্ট বিজনেস। তো তাদের এই যে নভেম্বর মাসের যে লেনদেনগুলো বা ঘটনাগুলো, সেগুলো নিম্নরূপ। এই ঘটনাগুলো আমরা বুঝবো এবং এখানে যেগুলো লেনদেন হয় সেগুলোর দাবেদা করব। এই যে আমাদের এখানে রিকোয়ারে বলছে জার্নালাইজ দা অ্যাবভ ট্রানজাকশন, উপরের লেনদেনগুলোর জাবেদা করো। তো দেখো, আমরা জাবেদা যেভাবে শেখাচ্ছিলাম তোমাদেরকে, যে বলছিলাম যে সূত্র দিয়ে, সূত্র ধরে ধরে আমরা খুব সহজে জার্নাল নির্ণয় করব। তো দেখো, প্রথম এন্ট্রিটা খেয়াল করো, আমরা যদি প্রথম লেনদেনটা খেয়াল করি, যে এখানে কি বলা হচ্ছে, আগে আমরা লেনদেনটা পড়বো, তারপর চেষ্টা করব এখানে এই 6 হিসাবের মধ্যে কোন কোন হিসাব এখানে রয়েছে। আরেকটা কথা তোমাদের বলছিলাম যে যখন তুমি ম্যাথ করবে তখন তুমি এতটুকু চিন্তা করবে যে ব্যবসা প্রতিষ্ঠানে কি বাড়তেছে আর কি কমতেছে, এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটে না, হয় কিছু বাড়বে নইলে কিছু কমবে। তো দেখো, এখানে আমাদের প্রথম লেনদেনটা দেখো, বলছে ইনভেস্টেড টাকা 25 লাখ ক্যাশ ইন দা বিজনেস, যে ব্যবসায় 25 লাখ টাকা কি করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। এই যে ক্যাশ, এই ক্যাশটা কি বলো, এই ক্যাশটা কি, ক্যাশটা হলো অ্যাসেটস, এই ক্যাশটা হলো কি অ্যাসেটস। তো যেভাবে তোমরা মার্ক করতে পারবে না, ক্যাশ হলো অ্যাসেটস, এভাবে যদি মার্ক করতে পারো তাহলে দেখবে কথাটা মানে আমাদের জাবেদাটা ইজি হয়ে যাচ্ছে। এবার ক্যাশ হলো অ্যাসেটস, তো ক্যাশ যদি ব্যবসায় বিনিয়োগ করা হয়, তুমি আগে এইটাই বুঝে নাও। দেখো, জাবেদা করার সব থেকে ইজি নিয়ম হলো, আগে তুমি একটা হিসাব ধরা শেখো, হিসাব ধরতে পারলে ওই হিসাবটা কি হবে সেটা আগে নির্ণয় করতে পারলে দেখবে যে ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই যে ক্যাশ, ক্যাশ হলো অ্যাসেটস, এটা আমরা জানি। এখন ব্যবসায় যদি 25 লাখ টাকা ক্যাশ বিনিয়োগ করা হয়, তাহলে এই ক্যাশের পরিমাণ বাড়বে না কমবে? ক্যাশের পরিমাণ বেড়ে যাবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। ব্যবসায় যখন ক্যাশ বিনিয়োগ করা হচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশের পরিমাণ কি হবে, বেড়ে যাবে। এবার ক্যাশ হলো অ্যাসেট, সূত্র বলে অ্যাসেটস বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে।
অ্যাসেটস বৃদ্ধি পেলে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে এটাকে আমরা এই যে জাবেদা করব কিভাবে, দেখো 1 নম্বর লেনদেন, নভেম্বর মাসের 1 নম্বর লেনদেন, আমরা কোনো শখ আগালাম না, শখ তো তোমরা জানোই। তাহলে এখানে ক্যাশ বেড়ে যাচ্ছে, ক্যাশ বেড়ে যাচ্ছে, তাই আমরা কি লিখবো, ক্যাশ ডেবিট, ডেবিট। এবার দেখো ক্যাশ বেড়ে যাচ্ছে, তো প্রতিটা লেনদেনের আমরা জানি জাবেদায় প্রতিটা লেনদেনেরই দুইটা পক্ষ থাকে, একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। এখন এখানে যদি তুমি লক্ষ্য করো, এই যে ক্যাশ ইনভেস্ট করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে, এই বিনিয়োগটা কে করে, এই বিনিয়োগটা কে করে বলো তো, এই বিনিয়োগটা করেটা কে, বিনিয়োগ করে কে, বিনিয়োগ করে মালিক, ব্যবসায়ের মালিক, যিনি ব্যবসায়ের মালিক তিনিই বিনিয়োগ করে। তাহলে এই যে বিনিয়োগ করলে কি হয়, সেটাই হলো মূলধন হয়ে যায়, বিনিয়োগ করলে কি হয়ে যায়, মূলধন হয়ে যায়। তাহলে এখানে যে আমরা বিনিয়োগ করতেছি, এখানে আমাদের কি হয়ে যাবে, ক্যাপিটাল, ঠিক আছে। অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু বিনিয়োগ করবে, যা কিছু আনবে, সেটাই মূলধন। তাহলে এখানে মালিক ক্যাশ বিনিয়োগ করছে, এটাই আমাদের মূলধন। তো এখন বলো তো মূলধন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, দেখো মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে ব্যবসায়ের মূলধনের পরিমাণ বেড়ে যাবে। তা আমরা বলি যে জাবেদা করো আর অ্যাকাউন্টিং এ যে কোনো ম্যাথ করো, এটা সিম্পল ভাবেই চিন্তা করতে হবে, তুমি এটা জটিল ভাবে নিবে না। তুমি শুধু এটা চিন্তা করবে যে ব্যবসা প্রতিষ্ঠান এটা বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, শুধু এতটুকু চিন্তা করো আর এই সূত্রটা মাথায় রাখো। দেখো এই সূত্র দিয়ে সবগুলা ইজিলি সমাধান করা সম্ভব। এখন এখানে এই যে ক্যাশের কি আমরা বলছি ক্যাপিটাল, ক্যাপিটাল কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বেড়ে যাচ্ছে, মূলধন বেড়ে যাচ্ছে। এবার সূত্র কি বলে, ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা এখানে জাবেদা কি লিখবো বলো তো, এখানে জাবেদা লিখবো ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল কি ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট। তো এখন এই যে এটা কি তুমি মুখস্থ করে রাখবে যে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। আমরা তো বলছি যে অ্যাকাউন্টিং এ কোনো কিছুই মুখস্থ করা যায় না, মুখস্থ করে মনে রাখা সম্ভব নয়। হয়তো সাময়িক সময় বুঝবে, পরে দেখবে যে এগুলা ভুলে গেছো বা এগুলার যে প্রয়োগ সেই প্রয়োগটা তুমি দিতে পারছো না। তাহলে এটা তুমি নিজেই কোশ্চেন করো, ক্যাশ কেন ডেবিট করলাম, কেন ক্যাশ কেন ডেবিট হলো। আমরা যদি সূত্র দিয়ে অ্যানালাইসিস করি, ক্যাশ হলো অ্যাসেটস, প্রতিষ্ঠানে অ্যাসেটস বেড়ে গেছে তাই ক্যাশ ডেবিট করা হয়েছে। ক্যাপিটাল কখন ক্রেডিট হয়, কেন ক্রেডিট হয়, ক্যাপিটাল হলো মূলধন, এই যে সূত্র, মূলধন বা ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো এখানে আমাদের ব্যবসায় বিনিয়োগ করছে, ক্যাপিটাল বেড়ে গেছে, এই জন্যই আমরা ক্যাপিটালকে কি করছি, ক্রেডিট করছি। এইভাবে যদি কথা বলতে পারো, দেখো আমরা বলি অঙ্কের সাথে কথা বলা যায়, অঙ্কের সাথে কেউ কথা বলতে না পারলে ওই অঙ্ক সে করতে পারে না। যেমন টিচার যখন অঙ্ক করায় তখন কিন্তু যখন অঙ্ক করায় তখন কিন্তু সে কথা বলে বলেই অঙ্ক করায়। তার মানে কি, তুমি অঙ্কের সাথে কথা বলতে পারলে অঙ্কে মজা পাবে, আর যদি কথা বলতে না পারো তাহলে ওই যে লিখে লিখে বা শিখতে শিখতে শিখে যাবে, ওইটা সাময়িক সময়ের জন্য শিখবে, কিন্তু দীর্ঘমেয়াদী ওইটা তোমার কোনো কাজে দিবে না, ভুলে যাবে। এবার দেখো 4 নম্বর লেনদেনটা দেখো, এখানে কি বলছে, পারচেস ল্যান্ড। হ্যাঁ, ছোট ছোট করে চিন্তা করতে হবে, একদম ছোট ছোট করে। পারচেস ল্যান্ড, পারচেস মানে কি, ক্রয় করা, ল্যান্ড মানে কি, জমি, আমরা জমি ক্রয় করেছি। এই জমিটা কি বলো, জমি হলো সম্পদ। তাহলে আমাদের ব্যবসায়ের প্রয়োজনে আমরা জমি ক্রয় করেছি, জমি হলো সম্পদ। জমি যদি আমরা কিনি, ল্যান্ড যদি আমরা ক্রয় করি, তাহলে ল্যান্ডের পরিমাণ বেড়ে যাবে না কমে যাবে, ল্যান্ডের পরিমাণ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বেড়ে যাবে। তাহলে ল্যান্ড বেড়ে যাবে, আর ল্যান্ড হলো সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এজন্য আমরা এখানে জাবেদা কি লিখবো বলো তো, এখানে আমাদের কত নম্বর এন্ট্রি, 4 নম্বর। আমরা জাবেদা কি লিখবো, এই যে ল্যান্ড হলো অ্যাসেটস, আর অ্যাসেটস বৃদ্ধি পেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। যেহেতু আমরা পারচেস করেছি এটা তো বেড়েই গিয়েছে, তাহলে কত টাকা, এই যে 6 লাখ টাকা। এরপরে দেখো পরবর্তীতে কি বলে, কস্টিং 6 লাখ টাকা ইন ক্যাশ, ইন ক্যাশ। এই ইন ক্যাশ মানে কি বলতো, ইন ক্যাশ মানে কি, নগদে ক্রয় করা। তারপরে নগদ টাকা দিয়ে ক্রয় করেছি, নগদ টাকা আমাদের সম্পদ, নগদ টাকা কি সম্পদ। এখন যদি তুমি কোনো কিছু নগদে ক্রয় করো, নগদ টাকা আসে না যায়, নগদ টাকা আসে না যায়, নগদ টাকা যায়। দেখো আমি ক্রয় করলে, নগদে ক্রয় করলে নগদ টাকা চলে যায়, তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই নগদ টাকা চলে যাচ্ছে, নগদ টাকা যাচ্ছে মানে অ্যাসেটস যাচ্ছে। তো এই যে সূত্র কি বলে, অ্যাসেটস হ্রাস পেলে ক্রেডিট করতে হবে, অ্যাসেটস হ্রাস পেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। এই জন্য আমরা এখানে কি লিখবো, এই যে ক্যাশ, ক্যাশ ক্রেডিট, কত টাকা, 6 লাখ টাকা। তো এখন এরকম জাবেদা তো বইতে অনেক করা থাকে তাই না, তো তুমি ওই যে বুঝতে পারো না যে কেন এটা ডেবিট করছে কেন ক্রেডিট করছে, তো এই রিজনটা তো তুমি নিজেই কোশ্চেন করে বের করে আনতে পারো, যে ক্যাশ কেন ক্রেডিট, ল্যান্ড কেন ডেবিট। এখন একটা বই নিয়ে বসো, বসে দেখো এ ধরনের অনেক সলিউশন করা আছে, ওইগুলা রিজনটা তুমি জানার চেষ্টা করো, দেখো যে খুব সহজে তুমি ম্যাথ শিখতে পারবে এবং মজাও পাবে। তাহলে আমরা আবারও যদি বলি, এই যে ল্যান্ড পারচেস করছি, ল্যান্ড হলো অ্যাসেটস,
পারচেজ করলে আমাদের অ্যাসেটস বেড়ে যাবে, আর এই যে অ্যাসেটস বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য ডেবিট। এবার নগদে কিনছি মানে নগদ টাকা আমাদের থেকে চলে যাচ্ছে, ক্যাশ আমাদের থেকে কি হচ্ছে, চলে যাচ্ছে। ক্যাশ হলে অ্যাসেটস, আর অ্যাসেটস যদি ব্যবসায় হ্রাস পায় তাহলে ক্রেডিট করতে হয়, এই জন্য ক্রেডিট। ওকে, তাহলে এই যে এইভাবে আমরা কিন্তু কারণ ব্যাখ্যা করা শিখবো, এই কথা বলা শিখবো, অঙ্কের সাথে কথা বলা শিখবো। কথা বলা শিখলে অঙ্ক আমাদের ইজি হয়ে যাবে। এরপর দেখো 8 নম্বর লেনদেন। 8 নম্বর লেনদেনে কি বলছে, বলা হচ্ছে কি ইনক্লুডেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ টাকা 25,000 অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে তো বাকি, এটা তোমরা জানো। তো এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে কি বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ, এটা তো বলেই দিয়েছে এটা হলো খরচ। আচ্ছা, বিজ্ঞাপন খরচ অন অ্যাকাউন্ট মানে বাকিতে বিজ্ঞাপন খরচ দেওয়া হয়েছে, বাকিতে আমরা বিজ্ঞাপন দিয়েছি কিন্তু এখনো টাকা দেইনি, বিজ্ঞাপন মানে খরচ করেছি কিন্তু এখনো তাকে আমরা কি করিনি, টাকা দেয়নি। তা আমাদের প্রতিষ্ঠানে যে পাবে সে পাওনাদার। দেখো এইভাবে মনে রাখবে কথাটা, আমাদের প্রতিষ্ঠান থেকে যে পাবে সে পাওনাদার, আর যে আমাদের প্রতিষ্ঠানকে দিবে সে হলো দেনাদার। ঠিক আছে, তো সহজভাবে মনে রাখবে। তোমরা এটা চিন্তা করতে যাবে না আমি কি, আমি পাওনাদার না দেনাদার, তুমি কিছু না, তুমি একজন হিসাব রক্ষক, হিসাব রক্ষকের মতো আচরণ করবে। তোমার কাজ হবে ব্যবসায় কি বাড়তেছে আর কি কমতেছে, শুধু এতটুকু চিন্তা করতে হবে। আমি পাওনাদার না আমি দেনাদার, এটা কখনোই চিন্তা করতে যাবে না। আর এটা চিন্তা করতে গেলেই প্যাঁচটা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মনে রাখবো শর্টকাট এভাবে, আমাদের থেকে যে পাবে সে হলো পাওনাদার, যে আমাদেরকে দিবে সে হলো দেনাদার। তো এই যে আমরা বিজ্ঞাপন দিয়েছি, টাকা তো দেই নাই, আমাদের থেকে পাবে, আর আমাদের থেকে যে পাবে সে হলো পাওনাদার। পাওনাদার হলো অ্যাকাউন্ট পেয়েবল মানে লায়াবিলিটিস, দায়। পাওনাদার হলো দায়, মানে তার কাছে তো আমরা এখন দায়ী হয়ে গিয়েছি, এই জন্য সেটা হলো কি দায়। এবার দেখো, এবার তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, এই যে বিজ্ঞাপন যে খরচ করেছো, তো ব্যবসার খরচের পরিমাণ বেড়ে গেল না কমে গেল, ব্যবসার খরচ কিন্তু তোমার বেড়ে গেল। এবার সূত্র কি বলে, এক্সপেন্স বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, এক্সপেন্স বৃদ্ধি পেলে কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে তুমি এখানে জাবেদা কি লিখবে, তুমিই তো বলতেছো যে এক্সপেন্স বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে ডেবিট হবে, এ কারণে তুমি এখানে জাবেদাটা লিখবে এভাবে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, হ্যাঁ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কি ডেবিট। আর এই যে আমরা বাকিতে টাকা তো এখনো দেই নাই, আমাদের থেকে পাবে পাওনাদার, পাওনাদার হলো দায়। এখন প্রতিষ্ঠানে আমাদের একজন পাওনাদার বেড়ে গেল, আমার একজন পাওনাদার বেড়ে গেল মানে আমার দায়ও বেড়ে গেল, তাই না? তো এই যে সূত্র কি বলে, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট করতে হবে, দায় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট করতে হবে। এই জন্য আমরা এখানে কি লিখবো, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। ওকে, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট কত টাকা বলো তো, এখানে 25,000 টাকা, 25,000 টাকা। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যদি দেখি পরবর্তী লেনদেনটা, দেখো মনোযোগ দিও, পরবর্তী লেনদেন কি বলছে, বলছে হায়ার, হায়ার মানে সংগ্রহ করা বা নিয়োগ দেওয়া, পার্ক ম্যানেজার এট এ স্যালারি অফ টাকা 20,000 পার মান্থ ইফেক্ট ফ্রম জানুয়ারি 2017, জানুয়ারি মানে 2017 সালে জানুয়ারি মাস থেকে 20,000 টাকা বেতনে একজন পার্ক ম্যানেজার কি করা হলো, পার্ক ম্যানেজার সংগ্রহ করা হলো, নিয়োগ দেওয়া হলো। এখন কথা হলো যে এটা লেনদেন কিনা, দেখো আমরা জাবেদা করব কিভাবে, লেনদেন হলেই তো জাবেদা হবে। এখন এটা লেনদেন কিনা, এখন লেনদেন হলেই তার জাবেদা হয়, তাছাড়া হবে না। এখন লেনদেন হতে গেলে আমরা এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। নাম্বার 1 দুইটা পক্ষ, নাম্বার 2 মানে প্রথম হচ্ছে শর্ত হচ্ছে দুইটা পক্ষ লাগবে, তারপর আমরা কি বলছি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, 2 নম্বর অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর 3 নম্বরটা হলো আর্থিক কাঠামোর পরিবর্তন হতে হবে, আর্থিক কাঠামোর পরিবর্তন হতে হবে। 3টার কোনো একটা ঘটনা যদি না ঘটে বা কোনো একটা বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে সেটা লেনদেন হতে পারে না। যেমন এখানে দেখো আমরা ম্যানেজার নিয়োগ দিয়েছি, এখানে কিন্তু দুটো পক্ষ আছে, আমি এবং সেই ম্যানেজার, তাই না? মানে আমরা এবং সেই ম্যানেজার, দুটো পক্ষ আছে, 20,000 টাকা অর্থের অঙ্কও আছে। কিন্তু এখানে দেখো যে এই পার মান্থে আমরা কেবল সংগ্রহ করেছি, তাকে কি আমরা টাকা দিয়েছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কি কোনো টাকা তার কাছে গেছে বা তার থেকে আসছে, অথবা কোন রকম কোনো বিনিময় হয়েছে কিনা, সে আমাদেরকে শ্রম দিয়েছে কিনা, কিছুই তো হয়নি, সবে মাত্র নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে এখানে অর্থের যে পরিবর্তন, আর্থিক কাঠামোর যে পরিবর্তন এটা ঘটেনি, এ কারণে আর্থিক কাঠামোর পরিবর্তন না ঘটায় এটা লেনদেন হতে পারে না। এজন্য আমরা এটাকে লিখবো কি নো এন্ট্রি, কি লিখবো নো এন্ট্রি, এর কোনো জাবেদা হবে না, এর কোনো হিসাব রাখারও প্রয়োজন নাই, কারণ আমাদের অর্থের কাঠামোর কোনো পরিবর্তন ঘটেনি।
আর অর্থের পরিবর্তন না ঘটলে সেটা হলো নো এন্ট্রি, এর কোনো জাবেদা হবে না। আচ্ছা, এরপর দেখো, ফলো করো। এরপর আমরা 13 নম্বর এন্ট্রিটা যদি দেখি, তো এখানে কি বলছে, বলা হচ্ছে পেইড টাকা 6,000 ক্যাশ ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। কথা বুঝো, আমরা কিন্তু শুধুমাত্র নভেম্বর মাসের লেনদেনের হিসাবগুলো করতেছি, শুধুমাত্র নভেম্বর মাসের লেনদেনের হিসাব। তো এখানে বলতেছে যে 6,000 টাকা ক্যাশ পরিশোধ করছে 1 বছরের জন্য, 1 বছর, 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। এখন 1 বছরের জন্য মানে কি 12 মাসের জন্য, আমরা জাবেদা করতেছি 1 মাসের, তো এখানে আমরা টাকা দিচ্ছি কিন্তু 12 মাসের, তার মানে এটা অগ্রিম। এই যে 1 ইয়ার বলছে, এর মানে হলো এটা হলো অগ্রিম। তো এর আগে আমরা কি বলছিলাম, দেখো এর আগের ক্লাসগুলোতে আমরা এগুলো বুঝাইছি যে অগ্রিম খরচ খরচ নয়, অগ্রিম খরচ কি সম্পদ, অগ্রিম খরচ খরচ নয়, অগ্রিম খরচ সম্পদ। কিভাবে সম্পদ হয় এক্সাম্পল হিসাবে যদি তুমি এতটুকু চিন্তা করো, ধরো তুমি এখন যে রুমে আছো, ভাড়া বাসায় হোক আর নিজের বাসায় হোক আর যে বাসায় হোক, মনে করো এটা তোমার ভাড়া বাসা, তুমি যদি আগামী 1 বছরের ভাড়া যদি তুমি দিয়ে থাকো, আগামী 1 বছরের ভাড়া যদি দিয়ে থাকো, তাহলে ওই রুমটা কিন্তু তুমি 1 বছর পর্যন্ত ব্যবহার করবে। এই রুমের প্রতি তোমার একটা অধিকার সৃষ্টি হচ্ছে না? এটাকে তুমি এখন বলতে পারো যে এই রুমটা আমার, এই বাসাটা এখন আমার, বা এখানে আমি থাকি। তাহলে এই যে একটা অধিকার সৃষ্টি হচ্ছে, আর যার উপর অধিকার থাকে সেটাই তো সম্পদ, সেটাই তো সম্পদ, তাই না? তো এই জন্য অগ্রিম খরচকে আমরা খরচ বলি না, অগ্রিম খরচকে কি বলি, সম্পদ বলি। অগ্রিম খরচ হলো অ্যাসেটস, এটা হলো আমাদের অ্যাসেটস। ঠিক একইভাবে অগ্রিম বীমা পলিসির যদি কিস্তি দিয়ে থাকি আমরা, সেটা হলো আমাদের অ্যাসেটস। এবার আর এই যে আমরা পেড করছি নগদে 6,000 টাকা ক্যাশ, এটাও হলো অ্যাসেটস, এটাও অ্যাসেটস। এখন তুমি একটু চিন্তা করো, স্বাভাবিক চিন্তা করো, কোনটা বাড়তেছে আর কোনটা কমতেছে। এখন তুমি যেটা আগে বুঝো সেটা আগে করবে, দরকার হয়। এখানে তুমি পেড করছো ক্যাশ, এটা তো সহজে বুঝো, পেড করছি মানে ক্যাশ চলে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। এবার ক্যাশ হলো অ্যাসেটস, অ্যাসেটস যদি হ্রাস পায় ক্রেডিট হয়, তো দেখো এটা যখন ধরতে পারছো, এটা তো তোমার অটো এমনি হয়ে যাবে। তাহলে এই যে ক্যাশ চলে যাচ্ছে তাই ক্রেডিট, আর এই যে অগ্রিম বীমা সম্পদ, তাহলে আমাদের এই একটা সম্পদ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সূত্র বলে অ্যাসেটস বৃদ্ধি পেলে ডেবিট হয়। এজন্য এখানে আমরা জাবেদা কি লিখবো, এখানে আমরা জাবেদা লিখবো হলো কত নম্বর, এটা 13 নম্বর। জাবেদা লিখবো কি প্রিপেইড, অগ্রিমকে আমরা লিখবো কি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স বা প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। আর এই যে ক্যাশ হ্রাস পাচ্ছে, অ্যাসেটস হ্রাস পেলে ক্রেডিট করতে হয়, এই জন্য ক্যাশ ক্রেডিট। ওকে, তো ব্যাখ্যা বুঝতে হবে, অ্যাকাউন্টিং এ ব্যাখ্যার কোনো বিকল্প নাই। অ্যাকাউন্টিং ভালো মতো বুঝতে হলে বা অ্যাকাউন্টিং এ মজা পাইতে হলে তোমাকে ব্যাখ্যা করা শিখতে হবে। তুমি ব্যাখ্যা করতে পারো না কিন্তু অঙ্ক পারো, এই অঙ্ক বেশি দিন তোমার মাথায় থাকবে না, তোমার কাছে কঠিন মনে হবে, যতবারই অঙ্ক করতে যাবে কঠিন মনে হবে। আর ব্যাখ্যা জানতে হবে, প্রতিটা লেনদেনের ব্যাখ্যাটা সহজ করে চিন্তা করতে হবে। শুধু আমরা বলছি যে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে দুইটা ঘটনাই ঘটে, হয় কিছু বাড়ে নইলে কিছু কমে। এই বাড়া কমার বিষয়টা কিন্তু আমরা খুব সহজে এমনিতেই বুঝতে পারি। এখন অনেকে বলতে পারো যে আমি তো ভাইয়া ইংলিশের মিনিং বুঝি না। দেখো ইংলিশের মিনিং যে খুব কঠিন ভাবে চিন্তা করতে হবে এরকম তো না। এই যে আমি যেভাবে ভেঙে ভেঙে বলি, তুমি ভেঙে ভেঙেই চেষ্টা করো, একবারে পুরা লাইন পড়ে, বিশাল একটা লাইন পড়ে ওইটার মিনিং করার চেষ্টা করলে তো হবে না। তো ভেঙে ভেঙে চিন্তা করো, ভেঙে ভেঙে দেখো। এই যে এখানে 17 নম্বর এন্ট্রিটা দেখো, তো এখানে 17 নম্বর এন্ট্রিতে আমাদের কি বলছে, আমরা যদি প্রশ্নটা পড়ি, ছোট ছোট করে চিন্তা করো। এই দেখো প্রথমে বলছে ড্রয়িং মানে উইথড্র, প্রথমে কি বলছে দেখো তো, এই যে উইথড্র হলো ড্রয়িং, উইথড্রটা কি ড্রয়িং, উইথড্র যা ড্রয়িং হতাই, উইথড্র মানে উত্তোলন। তো উত্তোলন করছে কে, উত্তোলন করছে মালিক ছাড়া তো আর উত্তোলন করতে পারে না, মালিক যা কিছু তুলে নিবে সেটাই হলো উত্তোলন। এবার টাকা কত, টাকা 7,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য। এই যে ক্যাশ উঠাইছে, ক্যাশটা কি অ্যাসেটস। এখন দেখো আমরা কিন্তু হিসাব করতেছি কার, মালিকের। দেখো এই বিষয় থেকে তুমি ছিটকে যেও না, চিন্তা করো না যে ব্যবসা আমার, আমার না কিন্তু, আমরা হলো হিসাব রক্ষক, আমরা সবাই হলো কি হিসাব রক্ষক, আমরা হিসাব করি হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে সেই হিসাবে মালিক টাকা তুলে নিয়ে যাচ্ছে, আমি শুধু চিন্তা করবো ব্যবসায় কি কমে গেল আর কি বেড়ে গেল, মালিক কি নিবে না কি দিবে এটা মালিকের বিষয়, কিন্তু আমার কাজটা কি, আমার কাজ হলো ব্যবসায় কমে গেল না বেড়ে গেল এটা কিন্তু ঠিকঠাক ভাবে হিসাব করা। তো এখানে দেখো যে উইথড্র মানে উত্তোলন, উত্তোলন তো বেড়েই যাচ্ছে। আর এই যে সূত্র কি বলে, ড্রয়িং বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তাহলে তুমি এখানে জাবেদা কি লিখবে বলো তো, ড্রয়িং বেড়ে যাচ্ছে সুতরাং এখানে ডেবিট হবে। আমরা লিখবো এই যে ড্রয়িং বেড়ে গেলে কি হবে, ডেবিট হবে, তাই না?
তাহলে এই যে ড্রয়িং ডেবিট কত টাকা? 7,000 টাকা। ড্রয়িং ডেবিট 7,000 টাকা। এবার দেখো এই যে ড্রয়িং করতেছে মালিক, তাহলে ব্যবসা থেকে ক্যাশ নিয়ে চলে যাচ্ছে না? এখন ব্যবসায় তোমার ক্যাশের পরিমাণ কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? ব্যবসা থেকে যেহেতু ক্যাশটা তুলে নিয়ে যাচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ কমে যাচ্ছে। সূত্র কি বলে? অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট করতে হয়। অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। ঠিক আছে, 7,000 টাকা। তো দেখো এতটাই কিন্তু ইজি। আমরা যদি ব্যাখ্যা বুঝি, মূল কথা হলো আমরা যদি ব্যাখ্যা বুঝি আর লেনদেন পরে যদি হিসাব ধরা শিখি, লেনদেন পরে হিসাব ধরা শিখলে এবং ব্যাখ্যা বুঝলে খুবই সহজ। ঠিক আছে, খুবই সহজ। জাবেদা হোক বা ফাইনাল অ্যাকাউন্ট হোক আর যাই হোক বা ইকুয়েশন হোক, যে কোনো বিষয়ে আমরা যদি এই সূত্র দিয়ে ব্যাখ্যা করতে না পারি তাহলে অঙ্ক বুঝবো না। এই সূত্র দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। মুখস্থ বিদ্যা বাদ, মুখস্থ করা যাবে না। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ মুখস্থ চলে না। অ্যাকাউন্টিং এ কোনো মুখস্থ চলে না, মুখস্থ দিয়ে অ্যাকাউন্টিং হয় না। এবার দেখো, এবার 20 নম্বর এন্ট্রিটা দেখো। 20 নম্বর, তো 20 নম্বর এন্ট্রি কি বলছে? রিসিভ টাকা 45,000 ইন ক্যাশ। দেখো ভাষা বুঝো, ভাষা বুঝলেই অঙ্ক হয়ে যাবে। এই যে ক্যাশ রিসিভ করতেছি, ক্যাশ রিসিভ করতেছি, তুমি তো এইটুকুর অর্থ তো বুঝো। রিসিভ মানে গ্রহণ করা, আর ক্যাশ মানে নগদ টাকা। নগদ টাকা গ্রহণ করতেছো, নগদ টাকা হলো অ্যাসেটস। নগদ টাকাটা কি বলতো? অ্যাসেটস। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নগদের পরিমাণ বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। সূত্র কি বলে? অ্যাসেটস বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে তুমি এই যে এখানে লিখতে পারো 20 নম্বর, দেখো অ্যাসেটস বেড়ে গেলে কি হবে? ডেবিট হবে। তাহলে এখানে কি লিখতে পারো? ক্যাশ ডেবিট। আবার ক্রেডিটটা কি হবে? তাহলে এখন ক্রেডিটটা কি হবে খেয়াল করো। এবারে এই যে এখানে তাকাও, এই যে ফর এন্ট্রি ফিস। আমাদের কি মনে আছে যে এটা হলো একটা ইকো রিসোর্ট? এটা হলো একটা ইকো রিসোর্ট। ইকো রিসোর্টে মনে করো প্রবেশ ফি। এন্ট্রি ফি মানে কি বোঝায়? প্রবেশ ফি, প্রবেশ। যে প্রবেশ ফি বাবদ 45,000 টাকা আমরা রিসিভ করেছি শুধু নভেম্বর মাসে। তাহলে এই যে প্রবেশ ফি, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য, মানে এই যে ইকো রিসোর্টের জন্য, এটা আয় না? এটা তো আয়, আমাদের আয়। এটা তো স্পষ্ট আয়। আমাদের রিসোর্টে আমরা যত সেবা দিব সবগুলাই কিন্তু আমাদের আয়। তো আমাদের রিসোর্টে প্রবেশ করার জন্য যে ফি নিব সেটাও তো আমাদের আয়। তাহলে এটা হলো আমাদের আয়, মানে রেভিনিউ। এটা কি? রেভিনিউ। এবার রেভিনিউর পরিমাণ তোমার বেড়ে গেছে না কমে গেছে? রেভিনিউর পরিমাণ তোমার বেড়ে গেছে না কমে গেছে? অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের কি নভেম্বর মাসে রেভিনিউ বেড়ে গেছে। সূত্র কি বলে? রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। তো এই রেভিনিউটার আমরা কি লিখবো? নাম লিখে লিখবো, এটা লিখবো অ্যাডমিশন ফি রেভিনিউ। অ্যাডমিশন, দেখো এটা আমরা লিখবো অ্যাডমিশন মানে প্রবেশ ফি, অ্যাডমিশন ফি রেভিনিউ। রেভিনিউ এটা হলো ক্রেডিট। ঠিক আছে, আমার জায়গা এখানে কম থাকায় আচ্ছা আমরা নিচে লিখে দেখো রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট টাকা কত? আমরা কত টাকা নিয়েছি? 45,000। এই যে 45,000 টাকা, 45,000 টাকা। ওকে, জাবেদা বুঝছো কিনা? দেখো তাহলে ক্যাশ ডেবিট অ্যাডমিশন ফি রেভিনিউ ক্রেডিট। অ্যাডমিশন ফি মানে হলো প্রবেশ ফি, অ্যাডমিশন ফি মানে কি? প্রবেশ ফি। তো দেখো আর মাত্র 3টা এন্ট্রি আছে। তো আমি মনে করি যে তোমরা এটা ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার এবং ব্যাখ্যা সহ ক্লিয়ার, এবং আমার মতো ব্যাখ্যা করতে পারবে। যদি ক্লাসটা ভালো মতো বুঝো আমার মতো করেই ব্যাখ্যা করতে পারবে। আর অঙ্কের সাথে কথা বলতে পারলেই অঙ্ক ইজি, অঙ্ক মজার। অঙ্কের সাথে কথা বলতে না পারলে অঙ্ক জটিল। ঠিক আছে, আর কথা না বলে অঙ্ক করা যায় না। অনেকে বলে যে স্যার অঙ্ক করতে করতে তো অঙ্ক শিখে যাব, অঙ্ক করতে করতে ওইটা চর্চা করতে করতে তুমি শিখবে, এটা ঠিক। কিন্তু যদি কথা বলা না শিখো, রিজন যদি না জানো, কারণ যদি না জানো, ওই অঙ্ক তুমি চর্চা করা বাদ দাও, পরের দিনেই দেখো ভুলে গেছো, বা একদিন দুই দিন পরেই দেখবে যে ওইটা আর হচ্ছে না তোমার দ্বারা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে ব্যাখ্যাটা কেমন হয়। অ্যাকাউন্টিং এ ব্যাখ্যা খুবই জরুরি। আচ্ছা এবার দেখো এখানে 25 নম্বর প্রশ্নটা দেখো, এইটা আমাদের ইম্পর্টেন্ট। এই লেনদেনটা আমরা বুঝবো। আমাদের এটা একটা রিসোর্ট, আমরা কিন্তু শুরু থেকে বলছি এটা হলো আমাদের এক ধরনের কি রিসোর্ট। রিসোর্ট আমরা রিসোর্ট বিজনেসের হিসাব রক্ষণ করতেছি বা হিসাব সংরক্ষণ করতেছি। তো এখানে যে বলছে সোল্ড 100 কুপন বুক, ওই যে প্রবেশ ফির যে বই, সেটা শুধু প্রবেশ ফির হতে পারে না, যত রাইড আছে একটা রিসোর্টে তো অনেক রাইড থাকে, তাই না? অনেক রাইড থাকে। এই রাইড গুলার তো তোমার টিকিট ছাড়া তো তুমি একটা রাইডও কি করতে পারবে না, একটা রাইডও ব্যবহার করতে পারবে না। তো এই যে সেই টিকিটের বই আর কি বলছে সোল্ড 100 কুপন বুক। 100 কুপন বুক, 100 কুপন মানে মোট 100টা বই আমরা বিক্রি করছি
ফর টাকা 100 ইজ ইন ক্যাশ, নগদে। ইজ বুক কন্টেইন 10 কুপন দ্যাট গিভ দ্য হোল্ডার ওয়ান অ্যাডমিশন টু দ্য পার্ক। কথা বুঝো। তাহলে এখানে কি বলছে যে 100টা কুপন, আমরা 100টা কুপন বিক্রি করেছি 100 টাকায়, প্রত্যেকটা 100 টাকা, 100টা কুপন মানে 100টা টিকিট বিক্রি হয়েছে 100 টাকা। এবং প্রতি ইস বুক কন্টেইন 10 কুপন, প্রতিটা বইতে 10টা করে কুপন থাকে। কয়টা করে কুপন থাকে? প্রতিটা বইতে 10টা করে কুপন থাকে, ঠিক আছে? হ্যাঁ, মনোযোগ দিবে। প্রতিটা বইতে আমাদের কয়টা করে কুপন থাকে? 10টা করে। আচ্ছা, 10টা করে কুপন থাকে। দ্যাট গিভ দ্য হোল্ডার ওয়ান অ্যাডমিশন টু দ্য পার্ক। এখানে বলছে যে এই যে হোল্ডার মানে কি, যারা নিয়েছে আর কি, ওয়ান অ্যাডমিশন টু দ্য পার্ক। এখানে এই যে পার্কে আমাদের অ্যাডমিশনের জন্য মানে প্রবেশ করবে এবং তারা এই রাইড গুলা ব্যবহার করবে, সেজন্য আমাদের থেকে তারা এই যে যে বইগুলা নিয়েছে। এখন দেখো যে তাহলে আমাদের মোট কত হয়, খেয়াল করো তো। প্রত্যেকটা কুপনে যদি 100 টাকা করে হয়, 100 গুণন কত? 10 টাকা, মানে 10টা কুপন বিক্রি হয়েছে, 10টা বই, প্রতি বইতে 10টা করে কুপন থাকে। 100 সাথে 10 গুণ দিবে, তাহলে কত হয়? 100 সাথে 10 গুণ দিলে কত হয় খেয়াল করো। তো এখানে আমরা হিসাবটা করব এভাবে, তার আগে দাবেদাটা আগে করে নেই। দেখো 100 গুণন 10,000 টাকা, তাই না? আর প্রত্যেকটা বইয়ে ওই যে 10টা করে, এখানে আসলে বইয়ে কয়টা করে কুপন ধরে এটার কোনো হিসাব নেই। আমাদের হিসাব হবে হচ্ছে আমরা বিক্রি করছি কয়টা, আর মোট হলো কতগুলা টিকিট, দাম কয় টাকা, তাই না? তো দেখো এখন তাহলে যাবে কি হবে। তো আমরা এই যে বইগুলা বিক্রি করেছি, কিন্তু ইজ বুক কন্টেইন 10 কুপন দ্যাট গিভ দ্য হোল্ডার ওয়ান অ্যাডমিশন টু দ্য পার্ক। আমাদের এই যে অ্যাডমিশনের জন্য, প্রবেশের জন্য এই টিকিট গুলো আমরা সেল করেছি, কিন্তু এখনো কিন্তু তারা কি করেনি, যে এটার কি বলে, যে তারা এখনো ধরো ইউজ করেনি। তো আমরা এটা অগ্রিম সেল দিয়েছি, এটা তো এভাবে বলছে, অগ্রিম কিন্তু সেল দেওয়া হচ্ছে, যে অ্যাডমিশন করবে এই শর্তে আমরা অগ্রিম সেল দিয়েছি। তাহলে অগ্রিম সেল দিলে আমাদের এখানে কি আসবে? আমাদের এই যে ক্যাশ আসবে, সেল করছে যেহেতু আমরা এখানে ক্যাশ পাবো, এই যে বলেই দিয়েছে ক্যাশ হলো অ্যাসেটস। ক্যাশটা কি বলতো? অ্যাসেটস। আর এই ক্যাশটা পাচ্ছে কি বাবদ? এই যে অ্যাডমিশন ফি বাবদ, অ্যাডমিশন ফি। কিন্তু আমরা এই টাকাটা কি অগ্রিম যেহেতু পাচ্ছি, অগ্রিম আয় নয়, অগ্রিম আয় হলো দায়, লায়াবিলিটিস। এর জন্য জাবেদা কি হবে দেখো। তাহলে এটা তারিখ কত? এটা তারিখ হলো 25 তারিখ। তাহলে এর জাবেদা কি হবে? ক্যাশ যেহেতু পাচ্ছি, ক্যাশ সম্পদ বেড়ে গেলে কি হয়? সম্পদ বেড়ে গেলে ডেবিট হয়। আর এই যে টাকাটা যেহেতু আমরা অগ্রিম পাচ্ছি, অগ্রিম বই বিক্রি করেছি, অগ্রিম পাচ্ছি, তাহলে এই অগ্রিমের জন্য কি আর্ন, যেটাকে বলি অনুপার্জিত আয়। এখন এটা আমাদের উপার্জন হয়নি, অনুপার্জিত আয়। এবার অনুপার্জিত আয় হলো দায়, এই যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখন দেখো আমি একটু ব্যাখ্যা করি অনুপার্জিত আয়টা কি, একটু সহজভাবে চিন্তা করো। ধরো এই টিকিট বাদ দাও, ধরো তুমি বইয়ের বিজনেস করো, তুমি তোমার কিছু অনলাইনে ধরো বইয়ের বিজনেস করো, যে অর্ডার নিয়েছো, কিন্তু এখনো তাদেরকে তুমি বই সরবরাহ করোনি, কিন্তু তাদের থেকে অর্ডার নিয়েছো, টাকাও নিয়েছো, কিন্তু তাদের এখনো বই দাওনি। তাহলে তুমি কি তাদের কাছে দায়ী আছো না? যতক্ষণ পর্যন্ত তাদেরকে বই বিক্রয় মানে না দাও, না পাঠাও, ততক্ষণ পর্যন্ত তুমি দায়ী আছো। তার মানে তোমার এই আয়টা কিন্তু এখনো উপার্জন হয়নি। আর যেটা উপার্জন হয় না সেটাই হলো অনুপার্জিত আয়। যে আয়টা উপার্জন হয় না সেটাই হলো কি অনুপার্জিত আয়। আর অনুপার্জিত আয় যেহেতু ওই যে আমরা দায়ী থাকি, আর দায় এখানে প্রতিষ্ঠানে কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আর দায় বেড়ে গেলে আমাদের যাবে কি হবে? ক্রেডিট হবে। এজন্য আমরা এখানে লিখবো আর্ন ইয়ার্ন অ্যাডমিশন। মনোযোগ দিও, আর্ন ইয়ার্ন অ্যাডমিশন ফি রেভিনিউ ক্রেডিট। আমরা কয়টা টিকিট বিক্রি করছি? 100টা। কয় টাকা করে? প্রত্যেকটার দাম হলো 100 টাকা। তাহলে এই যে গুণ দাও, 100 গুণন 100, তাহলে মোট কত হচ্ছে? 10,000। 10,000 টাকার আমরা টিকিট অগ্রিম বিক্রি করে দিয়েছি, ঠিক আছে? মানে অনুপার্জিত, এখানে আয় হয়নি এখনো। আচ্ছা এবার দেখো, এবার 30 তারিখে কি বলছে? প্রোভাইড সার্ভিস টাকা 8,000 টু দা কাস্টমার অন অ্যাকাউন্ট। আমরা কাস্টমারদের বাকিতে সেবা দিয়েছি। মনোযোগ দিবে, এই লাস্টের এন্ট্রি গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে কাস্টমারদের আমরা এখানে কি বলতেছে? বাকিতে সেবা দিয়েছি। কাস্টমার এখনো টাকা দেয়নি, তো সেবা দিয়েছি এখনো তারা কি করেনি? টাকা দেয়নি। যে দিবে সে দেনাদার, বলছি না? যে আমাদের দিবে সে হলো কি দেনাদার। তাহলে এই যে যারা দিবে, এই যে কাস্টমার অন অ্যাকাউন্ট বাকি আছে, তাহলে এখানে আমাদের কি সৃষ্টি হচ্ছে? দেনাদার। টাকা দেয়নি কিন্তু দিবে তো, তাহলে এটাই হলো আমাদের কি দেনাদার। দেনাদার হলো অ্যাসেটস।
কারণ তারা কিন্তু টাকা দিবে, দেনাদার যদি টাকা না দেয় আমরা দরকার হয় তার সাথে ফাইট করব, তবুও কিন্তু টাকা আদায় করব, তাই না? তো টাকা তো আমরা আদায় করেই নিব। তাহলে এই যে এর উপরে একটা অধিকার সৃষ্টি হচ্ছে, আর আমরা বলি যে যার উপর অধিকার সৃষ্টি হয় সেটাই সম্পদ, সেটাই সম্পদ। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলটা কি? সম্পদ। এবার দেখো যে এই সম্পদের পরিমাণ তোমার বাড়তেছে না কমতেছে? আমাদের প্রতিষ্ঠানের একজন দেনাদার বেড়ে যাচ্ছে, তো সূত্র কি বলে? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে তুমি এখানে জাবেদা স্পষ্ট ভাবে জাবেদা লিখতে পারো কি, 30 তারিখের জাবেদা কি লিখতে পারো? অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হলো সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল কি বলো তো? সম্পদ। অ্যাকাউন্টস রিসিভেবল, সম্পদ বেড়ে গেলে ডেবিট। কত টাকা বেড়ে গেছে? 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। এবার এটা কি জন্য? এই যে সেবা দিয়েছো না, সেবা দিয়েছো, সার্ভিস, সেবা দিলেই আয় হবে, সেবা দিলেই আয় হবে, ঠিক আছে? তাহলে সেবা যদি আমরা দিয়ে থাকি সেখান থেকে আমার কি হবে? আয় হবে, সেটা নগদে হোক বা বাকিতে হোক, সেবা দিলেই আয় হবে। সেবা দিলেই কি হয়? আয় হয়। এটাই হলো রেভিনিউ। এখন রেভিনিউ প্রতিষ্ঠানে বাড়তেছে না কমতেছে? আমাদের প্রতিষ্ঠানে রেভিনিউ বেড়ে যাচ্ছে। সূত্র কি বলে? রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে, রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে আমরা জাবেদা কি লিখবো? সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 8,000 টাকা। ওকে, এবার দেখো সর্বশেষ আরো একটা লেনদেন আছে 30 তারিখে। এই যে 30 তারিখ, মনোযোগ দিও। তো দেখো এই আমার ক্লাসটা করার পর এরপর তোমাদের যে কাজটা হবে, তোমাদের যার যে বই আছে অথবা গাইড আছে অথবা যা কিছু আছে অথবা আমাদের যে লেকচার শিট দেওয়া আছে, এইগুলা ধরে ধরে তুমি কি করবে? অঙ্কগুলা দেখবে যে কেন ডেবিট হয়েছে, কেন ক্রেডিট হয়েছে। খুব সহজেই অঙ্কগুলা এরপর থেকে সমাধান করতে পারবে। তাহলে এখানে কি আছে দেখো, প্রশ্নটা দেখো, বলছে পেইড, এটা পার্সেন্ট হবে, ঠিক আছে? 20%, হ্যাঁ, পেইড কত? 20% অফ দ্য অ্যাডভার্টাইজ এক্সপেন্স ইনক্লুডেড অন নভেম্বর 8। মনে আছে নভেম্বর 8 এর কথা? এই যে নভেম্বর মাসের 8 তারিখে, 8 তারিখে যে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, বাকিতে দিয়েছিলাম না এই যে অ্যাকাউন্ট পেবল বাকিতে? তো এখন ওই সেটাই বলছে যে এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের টাকা 8 তারিখের 20% টাকা আমরা দিচ্ছি, সম্পূর্ণ না, 20% টাকা দিচ্ছি। ওইখানে বিজ্ঞাপন দিয়েছিলাম কত? 25,000 টাকা, 25,000 টাকাই বাকি ছিল। তো এখন 30 তারিখে এসে আমরা কত পার্সেন্ট দিচ্ছি? 20% টাকা পরিশোধ করে দিচ্ছি। তাহলে আমরা যদি এই বিজ্ঞাপনের যে বকেয়া টাকা ছিল, এই বকেয়া টাকা যদি আমরা পরিশোধ করি, এই যে পাওনাদার, পাওনাদার, এই পাওনাদার হলো আমাদের দায়। তো দায়ের পরিমাণ কি হচ্ছে বলো? দায়ের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে না? আমাদের এখানে এই যে টাকা যদি আমরা পেইড করি অ্যাডভার্টাইজমেন্ট বাবদ, তাহলে আমাদের দায় এখানে, এই দায়ের পরিমাণটা হ্রাস পাচ্ছে। আর পেইড, পেইড তো আর বাকি হয় না, পেইড হচ্ছে নগদে হয়। নগদ টাকা হলো সম্পদ, নগদ টাকা কি? সম্পদ। সম্পদ তোমার কমে যাবে, তাই না? কমে যাবে। তো এখন এই যে পাওনাদার আমাদের হ্রাস পাবে, প্রতিষ্ঠানের একদম দায় হ্রাস পাবে। সূত্র কি বলে? দায় যদি হ্রাস পায় ক্রেডিট করতে হবে, দায় হ্রাস পেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এই জন্য আমরা এখানে জাবেদা কি লিখবো? এই যে দায় হ্রাস পেলে ক্রেডিট করতে হবে, এই জন্য লিখবো কি? অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, ঠিক আছে? আর এই যে ক্যাশ দিচ্ছি, ক্যাশ তো অ্যাসেটস, অ্যাসেটস হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য আমরা লিখবো ক্যাশ ক্রেডিট। টাকা বের করবে কিভাবে? ওই যে 8 তারিখে চলে যাও, মোট 25,000 টাকা। এই 25,000 টাকার কত পার্সেন্ট টাকা তুমি পেইড করতেছো? 20% টাকা তুমি পেইড করতেছো। তাহলে 25-এর 20% কত হয়? 5,000 টাকা, 5,000 টাকা। ওকে, তো এভাবে এভাবে আমরা খুব সহজেই কি করতে পারি? যে সূত্র ধরে ধরে, এই সূত্র ধরে ধরে সূত্রের ব্যাখ্যা দিয়ে যে কোনো জাবেদা বলো বা অ্যাকাউন্টিং এর যে কোনো ম্যাথ বলো, কেন হয়েছে, কেন ডেবিট হচ্ছে, কেন ক্রেডিট হচ্ছে, এই রিজন গুলো তোমরা খুব সহজেই এখন থেকে কি করতে পারবে? সমাধান করতে পারবে বা বুঝতে পারবে কেন হচ্ছে, এই কারণটা তোমরা জানতে পারবে। কারণ তুমি যদি ব্যাখ্যা না বুঝো, অ্যাকাউন্টিং এর ব্যাখ্যা না বুঝো, অ্যাকাউন্টিং মজা পাবে না। আর অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা ম্যাথ, আমার যে লাইভ ক্লাসগুলো হয় অথবা যারা আমার পেইড ব্যাচে আসো, তোমরা অবশ্যই জানো যে আমি কিন্তু যে অধ্যায়ে আলোচনা করি এই সূত্র ধরেই আলোচনা করি। কারণ আমরা যেটা বলি যে ব্যবসা প্রতিষ্ঠানে তো ঘটনা দুইটাই ঘটে, হয় কিছু বাড়ে নয় কিছু কমে। আর এই যে এখানে যে 6টা হিসাব আছে, এই 6টা হিসাবেরই খেলা, অ্যাকাউন্টিং এর খেলাই হচ্ছে এই 6টা হিসাব। এই 6টা হিসাবই হয় বাড়বে নাই কমবে। তো এই যে বাড়বে না কমবে, যদি তুমি এইটা আয়ত্তে রাখতে পারো, এই বিষয়গুলো যদি চিনো, তাহলে খুব সহজেই তুমি কি করতে পারবে? লেনদেন পড়ে পড়ে বুঝতে পারবে বাড়তেছে না কমতেছে, বাড়তেছে না কমতেছে। আরেকটা বিষয় হলো, তোমরা যারা ফার্স্ট ইয়ার, অনেকেই এখনো বুঝে উঠতে পারো না যে ইংলিশটা কিভাবে শিখবো। এটার জন্য আমাদের কাছে কিন্তু ডিকশনারি আছে, অ্যাকাউন্টিং ডিকশনারি, তোমরা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবে। এটা একদম বিনামূল্যে আর কি, ঠিক আছে? বিনামূল্যে আমরা এটা দিয়ে থাকি।
আর হলো তোমার এই যে এইগুলার চিনতে হবে কোনটা অ্যাসেটস, কোনটা এক্সপেন্স, কোনটা ড্রয়িং। তবে ওই ডিকশনারিটা দেখলেই হবে, আমরা সুন্দরভাবে সাজায় রাখছি কোনগুলো অ্যাসেটস, কোনগুলো এক্সপেন্স, কোনগুলো ড্রয়িং। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি খুব সহজে এগুলো ধরতে পারবে এবং তাকালেই বুঝে যাবে যে এখানে এই 6 হিসাবের এইটা আছে। এই যে আমি যেভাবে মার্ক করে করে সমাধান করছি, তুমিও মার্ক করে করে সমাধান করতে পারবে এবং তুমি এভাবেই কি করতে পারবে, কথা বলতে পারবে, অঙ্ক সমাধান করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, অনেক ব্যাখ্যা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আমরা এখানেই বিদায় নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, তো এই যে এভাবে ম্যাথ চর্চা করতে চাইলে পরবর্তীতে এই যে আরো অনেক টাইপ আছে, তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব, এক্সারসাইজের ম্যাথও আছে। ওকে, তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।